সকাল সকাল জাঙ্কুকের ঘুম ভাঙল খিলখিল হাসির শব্দে। কতক্ষণ হাসির শব্দটা শুনে ছোটখাটো ঘরের কাঠের জানালা খুলে দিতেই নজরে এলো মুগ্ধময়ী হাস্যোজ্জ্বল চেহারা। ছোট একটা বাচ্চার পেছনে দৌড়াচ্ছে ওর মুগ্ধময়ী, ওকে ধরার জন্য। জাঙ্কুক জানালার সাথে হেলান দিয়ে বসলো, দুহাত ভাঁজ করে তাকিয়ে দেখলো তার বেয়াদব বউকে। মনে মনে ভাবলো, সকালটা এইভাবে শুরু হলে মন্দ হয় না। তের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে দিন কয়েক আগে। এতদিন পরে বউয়ের খিলখিল হাসি দেখে না চাইতেও ভালো লাগলো জাঙ্কুকের। ঠোঁটের কোণে ফুটে উঠলো বাঁকা হাসি। মাথায় ওড়না দেওয়া শ্যামকন্যাকে দেখে মনে পড়লো লিনের কথা। বস, ভাবি তো কালো না, শ্যামলা। শ্যামলা মেয়েরা কিন্তু ভয়ঙ্কর সুন্দর হয়, ঠিক ভাবির মতো। জাঙ্কুকের মনে হচ্ছে শ্যামলা গায়ের রংটা যেন একান্তভাবে তার বউয়ের জন্য খুব নিখুঁতভাবে তৈরি করেছে উপরওয়ালা, নয়তো তার বাচ্চা বউ এতটা ভয়ঙ্কর সুন্দর দেখতে হবে কেন? এই রং তো সব জায়গায় অবহেলিত, তাহলে তাহলে তার কাছে এতটা স্পেশাল মনে হয় কেন? এই যে সে এই বেয়াদব বউয়ের জন্য এত দূর থেকে ছুটে এসেছে, তাও ছদ্মবেশে কেন? ওই বউয়ের মধ্যে এমন কী আছে? জাঙ্কুক নিজের অদ্ভুত ভাবনার উপর বিরক্ত হয়ে বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে এলো। বাগানের দিকে ছোট একটা ঘরে থাকে সে। এমন ছোট স্যাঁতসেঁতে মাটির ঘরে হয়তো তার বাসার কাজের লোকও থাকে না, অথচ সে দিব্যি গত 2 মাসের মতো থাকছে মাটির ঘরে। ব্রেকিং নিউজ হয়ে যাবে বিশ্বে যদি কেউ জানে জীবন জাঙ্কুক কিনা এমন করে থাকছে। হ্যাঁ, বউয়ের জন্য আর কি করতে হবে তাকে। এই যে মিস্টার, কে তুমি? জাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলো কিছুক্ষণ আগে তার বউকে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে ফেলা সেই বাচ্চা মেয়ে। বয়স আনুমানিক 4-5 বছর হবে। ফুলা ফুলা গুলুমুলু ফর্সা দেখতে বাবুটা কিউট লাগলো জাঙ্কুকের কাছে। জাঙ্কুক নিচে বসে গাল টেনে বলল, আমি তোমার আঙ্কেল। নো নো, 1 মিনিট। খালার হাজব্যান্ডকে কি যেন বলে? খালু। হ্যাঁ খালু, আমি তোমার খালু। তবে খালু ডাক্তার আমার বিটঘুটে লাগে, তার চেয়ে তুমি আমাকে আঙ্কেল ডেকো কেমন? মেয়েটির সারাংশ মর্ম কি বুঝলো, মাথা জাকিয়ে বলল, আচ্ছা তুমি আমার আঙ্কেল। জাঙ্কুক হ্যাঁ বা না কিছু বলার আগে পেছন থেকে তে ছুটে আসতে আসতে বলল, এই দুষ্টু মেয়ে দাঁড়াও, তোমার আজকে একদিন কি আমার। তে দৌড়ে আস্তে আস্তে গিয়ে প্লাজোর সাথে পা বেঁধে ধপ করে গিয়ে পড়লো জাঙ্কুকের পিঠের উপর। হুট করে পড়ায় জাঙ্কুক তাল সামলাতে না পেরে এক হাত মাটিতে রেখে ঝুঁকে পড়ে নিজেকে সামলে নিল। অন্য হাত পেছনে দিয়ে আবার ধরলো তের কোমর। তে জাঙ্কুকের পিঠের সাথে লেপটে যেতেই জাঙ্কুক অনুভব করলো তের মৃদু কম্পিত শরীর। অবাক হলেও মৃদু হাসলো। কাঁপাকাঁপি কন্যা বউ। মনে মনে নামটা ঠিক করে দৃঢ় করলো বাঁধন। তে নিজেকে ছাড়িয়ে নিতে চাইলেও জাঙ্কুক ছাড়লো না। আস্তে ধীরে কোমর থেকে হাত সরিয়ে নিতেই তে ঝটপট উঠে দাঁড়ালো। এখনও কাঁপছে তার শরীর। তে অনুভব করলো নিজের মাঝে এই অস্থিরতা। এমন তো শুধু ওই মানুষটার কাছে। তে আর ভাবলো না, ভাবতে চায় না ওই নিষ্ঠুর মানবকে। তে অস্থিরতা কমাতে দ্রুত বাচ্চা মেয়েটার হাত ধরে বাড়ির ভেতরে ঢুকে গেল। মজনু নামক এই পুরুষের চোখের সেই তীক্ষ্ণ দৃষ্টি অস্থির করে তুলে তাকে। মনে হয় ওই রাক্ষস মানব চেয়ে আছে তার দিকে। ওই নীলাভ আকর্ষণীয় চোখ জোড়া দেখলে বুকের টিপ টিপ হৃদযন্ত্রটা লাফাতে শুরু করে তার। তে কোনো মতে বাড়িতে ঢুকে সোজা চলে এলো নিজের রুমে। জাঙ্কুক এতক্ষণ দেখছিল বউয়ের অস্থির মনোভাব। ঠোঁটে তার আনমনি ফুটে উঠল মুচকি হাসি। বউয়ের একটু ছোঁয়ায় শরীর মন চনমনে হয়ে গেল। আজকাল প্লাজোকেও তার ধন্যবাদ দিতে মন চাই। কতদিন পর বউয়ের ছোঁয়া পেল। জাঙ্কুক খেয়াল করলো সে আজকাল এই মাটির ঘরের স্যাঁতস্যাঁতে পরিবেশে নিজের আলিশান জীবনযাপন ছেড়ে থাকতে পারছে। শুধু কি থাকতে পারছে, বরং ভালো মতোই থাকতে পারছে। জাঙ্কুক হাসলো। নিজের পরিবর্তন মাঝে মাঝে নিজেরই কাছে অবাক লাগে। যাকে মেরে ফেলতে এসেছিল এখন সেই মেয়েটাই তাকে মেরে ফেলছে। তবে পার্থক্য শুধু এইটুকু যে মেয়েটা তাকে চরম এক অনুভূতির দাবানলে পিষে মেরে ফেলছে। গভীর রাত, সবাই যখন ঘুরে মগ্ন, জাঙ্কুক নিঃশব্দে বসে আছে দেহের শিওরে। একটানে দেখছে তার শ্যামকন্যাকে। আজ সারাদিন মেয়েটার দর্শন হয়নি। তখনকার জন্য হয়তো লজ্জায় তার সামনে যায়নি। জাঙ্কুক হাত বাড়িয়ে তের কপালে আসা ছোট ছোট চুলগুলো সরিয়ে দিল। কিন্তু বাহিরের বাতাস হুড় হুড় করে ঘরে আসায় একগুচ্ছ চুল আবারও পড়লো তের মুখের উপর। জাঙ্কুক মৃদু হেসে আবারও সরিয়ে দিল। এমন বেশ কয়েকবার করলো। বারবার বাতাসে আসা এলোমেলো চুলগুলো গুছিয়ে দিল জাঙ্কুক। বাইরের ঠান্ডা বাতাস হুড় হুড় করে ঘরে আসছে। সেই বাতাসে উড়ছে খোলা ডায়েরির পাতা। নিস্তব্ধ পরিবেশে ডায়েরির পাতার চটচট শব্দ শুনে তে নড়ে চড়ে আবারও ঘুমিয়ে পড়ল। জাঙ্কুক থেকে আবারও ঘুমাতে দেখে উঠে তীক্ষ্ণ দৃষ্টিতে নজর বোলালো ডায়েরিতে। বাতাসে উড়ছে খোলা ডায়েরির প্রতিটি পেজ। কাঠের জানালা বন্ধ করার জন্য টানতেই কপাল কুঁচকে গেল তার। মির্জা বাড়ির দেওয়াল টপকে কেউ এগিয়ে আসছে। জাঙ্কুক জানালা বন্ধ করে ব্যালকনি দিয়ে নেমে সোজা গিয়ে দাঁড়ালো হুডি পরা লোকটার সামনে। গান বের করে সোজা ধরলো কপাল বরাবর। ট্রিগারে চাপ দিতে যাবে তখনই হুড়মুড় করে মাথা থেকে টুপি ফেলে চেঁচিয়ে বলল কেউ, এই আমি রে, আমি।
জাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তখনও গান তাক করে আছে। এমনি তাকাস কেন? গান নিচে নামা, গুলি টুলি বের হয়ে যাবে ব্রো। এখনো বিয়ে করতে পারলাম না, ডিস্টার্ব করতে এসেছিস? কি কথার মাঝে কি কথা? লোকটা অবাক হলো না, চিরিক্ষি মেজাজে দাঁতে দাঁত চেপে বলল, এত রাতে কি এমন মহান কাজ করছিলেন আপনি যে আমি আসিয়া আপনাকে ডিস্টার্ব করিলাম মহাশয়? জাঙ্কুক গান নামিয়ে বাঁকা হেসে বউয়ের ঘরের দিকে তাকিয়ে বলল, বউয়ের কাছে ছিলাম। লোকটা চোখ বড় বড় করে কিছুক্ষণ দেখলো জাঙ্কুককে, এরপর ছোট একটা শ্বাস ফেলে বলল, সে তো সারাক্ষণই থাকিস, এমন ভাব নিচ্ছিস যেন বউ তোর একাই আছে। এসব থাক, এখানে তোর স্বাক্ষর চাই। কি আছে এতে? কি আবার? লিগ্যাল গার্ডিয়ান হওয়ার সার্টিফিকেট আমার বউয়ের। লোকটা কিছুটা বিরক্ত হয়ে বলল, তোর বউ এটা বারবার বলার কিছু নেই, আমি জেলাস না, অমন আদরে টাইপ মেয়ে আমার পোষায় না। জাঙ্কুক রাগলো না, বরং হাসলো, পেপার পড়ে সাইন করতে করতে বলল, সো ফেমাস অ্যাডভোকেট মিস্টার ছাই ইউনো জেলাস? ইউনো হতাশ গলায় বলল, আমি বললাম তো মোটেও আমি জেলাস না, তোর বাচ্চা বউ আমার পছন্দ না। জাঙ্কুক হাসলো, ইউনোর চোখের দিকে তাকিয়ে বলল, গুড। ইউনো মলিন হেসে যেতে যেতে আবার থেমে গিয়ে বলল, দেখে কষ্ট দিস না জাঙ্কুক, সে নিডস ইউ। সাথে সাথে জাঙ্কুকের জবাব, রং ব্রো, আই নিড হার ব্যাডলি। ইউনো পেছন থেকে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের দৃষ্টি তখনও দোতলায় একটা ঘরের জানালার দিকে। ইউনো মুচকে আসলো। জাঙ্কুকের শান্ত চোখের ভাষা পড়তে সময় লাগলো না আজ। তার কাছে আজ স্পষ্ট, তেজ জাঙ্কুকের কাছেই সুরক্ষিত। এটা ভেবেই কিছুটা শান্তি লাগলো। পরক্ষণেই নিজের উপর বিরক্ত হলো। অন্যের বউ নিয়ে এমন ধারণা রাখা ঠিক না, তাও যদি হয় তার একমাত্র প্রাণপ্রিয় বন্ধুর প্রাণ পাখি। কিন্তু মন, একে সে কিভাবে বোঝাবে? জাঙ্কুক ইউনোর যাওয়ার দিকে তাকিয়ে তাকালো তের ঘরের দিকে। এই নারী শুধু আমার, আমাকে অস্থির করে যে নারী সে শুধু আমার, আমার স্থির করে যে নারী সে শুধু আমার, আমার ব্যক্তিগত নারী, একমাত্র আমার বেয়াদব বউ। কথাগুলো মনে মনে বলে জাঙ্কুক চোখ জোড়া বন্ধ করতেই ভেসে এলো ডায়েরির পাতার লেখাগুলো। রাক্ষস মশাই, আপনি আমার প্রিয় না, তাই প্রিয় সম্বোধন করলাম না, আপনি আমার অপ্রিয় রাক্ষস মশাই। অপ্রিয় রাক্ষস মশাই, আবর্জনা ভেবে ফেলে গেলেন, কখনো কি আমার কথা মনে পড়বে না? জানি পড়বে না। অপ্রিয় রাক্ষস মশাই, আচ্ছা আর কি আমাদের দেখা হবে না? আপনি কি আর আমাকে ডাকবেন না বউ বলে? বউ ডাকটা একসময় আতঙ্ক সৃষ্টি করলেও এখন বউ ডাকটা মিস করি। অপ্রিয় রাক্ষস মশাই, আপনি আমাকে ডিভোর্স তো দিবেন। কি অদ্ভুত তাই না? একটা শোয়ে অনাকাঙ্ক্ষিত বন্ধনে আবদ্ধ করেছেন, আর একটা শোয়ে সেই বন্ধন থেকে মুক্তি দেবেন। সেদিন নিশ্চয়ই দেখা হবে আমাদের। যদি সেদিন আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমার শেষ ইচ্ছে কি, তখন আমি বলবো আপনাকে দু চোখ ভরে দেখা। অপ্রিয় রাক্ষস মশাই, আমার আপনাকে দেখতে ইচ্ছা করছে রাক্ষস মশাই। আপনি তো আমার খুব অপ্রিয় মশাই, তবুও কেন আপনাকেই দেখতে ইচ্ছে হয়? অপ্রিয় রাক্ষস মশাই, আমার এই আবেগ কখনো আপনার নিকট পৌঁছাবে না মশাই। আবেগগুলো শুধু এই ডায়েরির পাতায় সীমাবদ্ধ থাকবে আজীবন। অপ্রিয় রাক্ষস মশাই, অনাকাঙ্ক্ষিত কারোর ছোঁয়া আমার শরীর স্পর্শ না করুক, যতটুকু ছোঁয়া আপনার কাছে তাতেই সীমাবদ্ধ থাকুক। জাঙ্কুক চোখ খুলে চাইল আকাশের দিকে। শরীর জুড়ে প্রবাহিত হচ্ছে জড় বাতাস। মনটা আজ বড্ড আবেগী লাগছে। পিচি বউয়ের আবেগী লেখা কি তাকে আবেগী করে দিল? জাঙ্কুক আবারও চোখ বন্ধ করলো। মন আজ অদ্ভুত এক খুশিতে আত্মহারা হয়ে আছে। জীবন জাঙ্কুক তো এত আবেগী নয়, সে তো আবেগ দেখাতে পারে না, নয়তো আজ চিৎকার করে বলতো, জীবন জাঙ্কুককে পোড়াচ্ছেন আর নিজে পড়বেন না, তা কখনো হয় পিচ্ছি বউ? অনেক সময় নিয়েছেন বেগম। ইউর টাইম ইজ ওভার নাও, রেডি ফর মাই টর্চার বউ। গাছপালায় ঘেরা অন্ধকার ঘন জঙ্গল থেকে প্রাণপণে ছুটছে তে, ঠিক তার পেছনে পেছনে ছুটছে মজনু মিয়া। তে আজ দেখেছে ভয়ঙ্কর হিংস্র দৃশ্য। একটা মানুষ এতটা নির্দয় আর ভয়ঙ্করভাবে একটা মানুষকে মারতে পারে, তা আজ নিজের চোখে দেখেছে তে। তে ছুটতে ছুটতে হুট করে কিছুর সাথে বেঁধে ধপ করে পড়লো পাতার উপর। স্তব্ধ পরিবেশে দেহের পায়ের ধ্বনি থেমে গেলেও শুকনো পাতার উপর একজোড়া পায়ের পদধ্বনি ছুটে এলো তার কাছে। তে উঠে আবার দৌড়ানোর আগেই খপ করে ধরে ফেললো তের হাত। কিছু বুঝে ওঠার আগেই ঝট করে কোলে তুলে নিতেই তে চেঁচিয়ে উঠল, ছাড়ুন আমাকে মজনু, কে আপনি, কি চাই, কেন এসব করছেন? মজনু কিছু না বলে তেকে নিয়ে গেল জঙ্গলে ঘেরা সেই অন্ধকার জায়গায়। তেকে নামিয়ে বাঁকা হেসে চুপচাপ পায়ের পর পা তুলে বসলো চেয়ারে। ঠিক তার সামনে পড়ে আছে একটা লাশ, বিকৃত লাশ।
তের শরীর শিউরে উঠল, ভয়ে শক্তিহীনের মতো ধপ করে বসে পড়ল মাটিতে। দৃষ্টি তার সামনে পায়ের উপর পা তুলে বসে থাকা মজনু মিয়ার দিকে। কে আপনি? মজনু মিয়া নিঃশব্দ কণ্ঠে বলল, মানুষ। তে চমকালো, ভরকালো, স্তব্ধ হয়ে গেল মজনু মিয়ার কথা শুনে। মানে সে কথা বলতে পারে? এতদিন ধরে নাটক করেছে, মিথ্যা বলেছে। তে রাগ হলো তাদেরকে মিথ্যা বলে ধোঁকা দিয়ে কি হাসিল করতে চাই এই লোক, এই ভেবে। কি চাই আপনাদের? কে আপনি? আচমকা মজনু মিয়া চেয়ার ছেড়ে উঠে এসে বসলো তেয়ের সামনে। আপাতত তেয়ের প্রশ্নের উত্তর দেওয়ার মুড নাই তার, কারণ তেয়ের কান্নায় ভেজা ভেজা আঁখি যুগল আর ভয়ে কম্পিত ঠোঁট জোড়া খুব টানছে তাকে। এতক্ষণ নিজেকে কন্ট্রোল করলেও এখন আর পারছে না, এত কাছে থেকে নিজেকে সামলাতে পারলো না। আচমকা মজনু মিয়া ওরফে জাঙ্কুক আঁকড়ে ধরলো তেয়ের ঠোঁট জোড়া। তে স্তব্ধ পাথরের মতো শক্ত হয়ে আছে। জাঙ্কুক তেয়ের রসালো ঠোঁট জোড়া দখল করে নিজের ঠোঁটের তৃষ্ণা মেটাতে ব্যস্ত হয়ে পড়ল। আফিমের নেশার মতো যত পাচ্ছে আরও যাচ্ছে ঠোঁটের অমৃত সুধা। তে টনক নড়ল কয়েক মিনিট পর। ততক্ষণে জাঙ্কুক গভীরভাবে আঁকড়ে ধরে তেয়ের ঠোঁট জোড়া। তে ধাক্কা দিয়ে সরাতে চাইলে জাঙ্কুক তেয়ের দুহাত পেছনে মুড়ে ধরল। জাঙ্কুকের হুঁশ নেই, সে তার শ্যামকন্যার কোমল ঠোঁটে মুজেছে আজ। তেয়ের ততক্ষণে মুচড়ামুচড়ি শুরু হয়েছে। জাঙ্কুক তেয়ের ঠোঁট তবুও না ছেড়ে একদম নিজের সাথে লিপটে ধরল। তেয়ের নড়চড় বন্ধ হয়ে গেল। প্রায় 10 মিনিট পর ছাড়তেই তে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। তীব্র নিষাক্ত কণ্ঠে স্লো ভয়েসে জাঙ্কুক বলল, ধীরে ধীরে শ্বাস নাও, কজ আই ওয়ান্ট ইট এগেন ফর লং টাইম। তে চমকে বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সামলে নেওয়ার আগে জাঙ্কুক ধৈর্যহীনের মতো আবারও তেয়ের ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। উন্মাদের মতো শুরু করলো ঠোঁটের অত্যাচার। তে জাঙ্কুকের এই অতিরিক্ত রোমাঞ্চ সহ্য করতে না পেরে জ্ঞান হারালো। তে জ্ঞান হারাতেই জাঙ্কুক তেয়ের ঠোঁট ছেড়ে শক্ত করে জড়িয়ে ধরল নিজের বুকের সাথে। লিপকিস করতেই যদি জ্ঞান হারান, তাহলে বাসরের প্রতিটি স্টেপ যখন আপনার উপর অ্যাপ্লাই করব, তখন কি করবেন ব্ল্যাক রোজ? কথাটা নিঃশব্দ কণ্ঠে বলে আবারও বলল জাঙ্কুক, আমাকে আপনার অস্তিত্বে ধারণ করতে অনেকটা সহ্য করা লাগবে জান। আপনার বলে ধৈর্য কমে এসেছে। আপনি খুব খুব বেশি ডেসপারেট করে তুলেছেন আমায়, এতটা এলোমেলো করে দিচ্ছেন। পরে আপনি জ্ঞান হারালেও আমি জ্ঞান ফিরিয়ে আপনাতে মত্ত হব। প্রস্তুত হন জান। জাঙ্কুক ছোট একটা নিঃশ্বাস ফেলে রেখে কোলে তুলে নিতে নিতে বলল, হে আল্লাহ, হয়তো আমার ধৈর্য বাড়িয়ে দিন, নয়তো আমার বউয়ের সহ্য ক্ষমতা বাড়িয়ে দিন। এইটুকুই তো বউ আমার। আমিন আমিন আমিন। গাড়ি চলছে আপন গতিতে। জাঙ্কুক একখানে তাকিয়ে আছে তের ফুলে ফেঁপে ওঠা ঠোঁট জোড়ার দিকে, আর তে সেই জ্ঞানহীন পড়ে আছে জাঙ্কুকের বুকে। জাঙ্কুক গভীর নিঃশ্বাস নিজের ভিতর টেনে নিয়ে বিড়বিড় করে বলল, বউটা আমার এত সফট কেন? এইটুকু ছোঁয়াতেই ক্ষত চিহ্ন সৃষ্টি হয়। এই বউ নিয়ে আমি বাসর করব কিভাবে? এই বউ এত নাজুক কেন? নাকি আমি বেশি ডেসপারেট? জাঙ্কুক স্টিয়ারিং এর উপর এক হাত রেখে গাড়ি চালাচ্ছে, অপর হাতে রেখে নিজের সাথে ধরে রেখে কথাগুলো ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এই বউ তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না আজকাল, আবার সাহসও বেশ বেড়েছে। জাঙ্কুকের গাড়িকে ফলো করে চলছে লিন। জাঙ্কুক আসলে যাচ্ছে কোথায় সেটাই সে বুঝতে পারছে না। মির্জা বাড়ি ছেড়ে এসেছে অনেক আগে, মানে বস মির্জা বাড়ি যাচ্ছে না, তবে কি ঢাকা পেয়েছে? কিন্তু সাথে ভাবি মা আছে তো। জাঙ্কুকের গাড়ি গ্রামের পথ পেরিয়ে চলে এলো মেন রাস্তায়। লিন গালে হাত দিয়ে যখন ভাবনায় মতো গাড়ি এসে থামলো গ্রাম থেকে কিছুটা দূরে একটা লেকের ধারে। ইট দিয়ে বাঁধাই করা লেকটা, চারদিকে একদম শান্ত। জাঙ্কুকের গাড়ি থেমেছে কিছুটা দূরে, আশেপাশে শুধু গাছ আর গাছ। তবে লেকের ধারে শান্ত পরিবেশে জল জল করে জ্বলছে জোনাকি পোকা। লিনের গাড়ি আসার কিছু সময় পর আবারও একটি গাড়ি এসে দাঁড়ালো। লিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল সেদিকে, গম্ভীর মুখে বলল, মানিক, লাশের কি অবস্থা করেছো? বস যা বলেছে, বাজারে বটগাছের সাথে ঝুলিয়ে রেখেছি। ওকে বস, ভাবিমা না মানে ভাবির সাথে আছে, চারদিকে নজর রাখো। ওকে। গাড়ির ভেতরেই সিট ডাউন করে বেডের মতো জায়গায় শুয়ে আছে দুজন মানবী। তের লম্বা চুলগুলো গুছিয়ে পায়ে ব্যান্ডেজ করে দিয়েছে জাঙ্কুক। একবার জ্ঞানহীন তের দিকে চেয়ে তের গায়ের ওড়না আলতো করে সাজিয়ে এসি চালু করে দিয়ে ক্লান্ত ভঙ্গিতে তের গলায় মুখ গুজে তের শরীরের ঘ্রাণ টেনে নিল। তের শরীরের স্পর্শে ক্লান্ত শরীর যেন আরাম পেয়েছে। তের বুকে এসে মাথা রাখতেই মনে হলো যেন পৃথিবীর সব শান্তি এই মেয়েটার মধ্যে আছে। জাঙ্কুক মুখ তুলে তের পুরো মুখে অজস্র চুমু দিয়ে আবারও মাথা রাখলো তের বুকের ওপর।
জাঙ্কুকের মনে হলো এমন শান্তি আর আরাম আর কোথাও নেই। চারদিকে ঝিঝি পোকার ডাক আর তের হৃদস্পন্দন দুটোই আজ মোহনীয় লাগছে। ক্লান্ত জাঙ্কুক সব ভাবনা সাইডে রেখে থেকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বুজে বিড়বিড় করে বলল, আমার সুখ পাখি আপনি যান, এইটুকু ছোঁয়াই এত শান্তি দিচ্ছেন। চারদিকে তখন সূর্যের আলো ফুটতে শুরু করেছে। তের ঘুম ভাঙলো পাখির কিচিমিচির আওয়াজ শুনে। পিটপিট করে চোখ খুলে মাথার উপর নজর যেতেই মনে হলো ঘরের ছাদ যেন খুব কাছে চলে এসেছে। তে চোখ বন্ধ করে আবার খুলল। একই দৃশ্য দেখে চোখ জোড়া খুলল পুরোপুরি। হাত পা নড়াতে চাইলে বুঝলো সে নড়াতে পারছে না। কারো গরম নিঃশ্বাস গলার কাছটায় বাড়ি খাচ্ছে। মস্তিষ্কে জোর দিতেই মনে পড়লো রাতের ঘটনা। ঝট করে উঠতে চাইলেও উঠতে পারল না। মনে হচ্ছে 80-90 কেজি ওজনের কিছু তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তে মুচড়া মুচড়িতে জাঙ্কুকের ঘুম হালকা হলো। জোরে শ্বাস নিতেই নাকে এসে বাড়ি খেলো পরিচিত সুবাস। জাঙ্কুক তের গলায় নাক মুখ ঘষতেই তে চিৎকারে হালকা একটু উঠে তাকালো তের রাগী চেহারার দিকে। জাঙ্কুক সকাল সকাল টাসকি খেলো বউয়ের এমন রাগী চেহারা দেখে। সে তো এমন রাগী চেহারা দেখেনি। দেখেছে সাদা সিধে আর ভয়ার্ত চেহারা। যদিও তার ভয়ার্ত চেহারায় কাপা কাপা ঠোঁট জোড়া প্রিয়, তবে রাগী লোকেও সে ফিদা। হায় রে, কি দিনকাল আসলো। জাঙ্কুক আবারও কিছুক্ষণ বউকে দেখতে চাইল, কিন্তু বউ তার আজ সত্যিই রণমূর্তির ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ছাড় ছাড় আমাকে শয়তান, তোর সাহস কি করে হয় আমাকে এখানে আনার, তাও আবার ছাড় ছাড় আমাকে বলছি, খবিশের বাচ্চা শয়তান, ছাড় বলছি। জাঙ্কুক তের এমন ভয়ঙ্কর চিৎকার শুনে তের উপর থেকে উঠে সিটে বসলো হেলান দিয়ে। তে উঠতে চাইলে বুঝলো শরীর তার প্রচণ্ড ব্যথা। তের ভয় বাড়লো। তার ধারণা মজনু তাকে অজ্ঞান করে তার সুযোগ কাজে লাগিয়ে তার সাথে তে ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। সে ব্যথাযুক্ত শরীরে উঠে বসলো, স্তব্ধ হয়ে থেমে গেল। জাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। হুট করেই তের শান্ত হয়ে যাওয়া তাকে ভাবাচ্ছে। এই বউ না এখনই চিৎকার করছিল, আবার এখনই শান্ত হয়ে বসে আছে কেন? না, কাঁদছে না। ব্যাস এইটুকু ভাবতেই তে হুট করে জাঙ্কুককে ধাক্কা দিল। হঠাৎ এমন আক্রমণে তাল সামলাতে না পেরে জাঙ্কুকের মাথা গিয়ে বাড়ি খেলো জানালার সাথে। সাথে সাথেই তে কান্না ভেজা রাগী আর তেজি গলায় চেঁচিয়ে বলল, কেন কেন করলি এমন? কি করে করেছি আমি তোর? কে তুই? কি চাস? কি চাস তুই? কি চাস? যা যা চেয়েছিস পেয়ে তো গেছিস, ভোগ করেছিস আমাকে, আমার সুযোগ নিয়েছিস। জাঙ্কুকের ভ্রু কুঁচকে দেয়। আবার সেই ভোগ। তবে এবার আর রাগলো না। তের পরবর্তী কথা শোনার জন্য প্রস্তুত হলো। আজ বউয়ের সব কথা শুনবে সে, সব অভিযোগ শুনবে, যা বলে তাই বলতে দেবে। তে আবারও চিৎকার করে বলল, তুই জানতি না? জানতি না আমি বিবাহিত? জানতি না? বল তাহলে কেন কেন এসব করলি? তুই মানুষ খুন করেছিস, আমি দেখেছি। তার জন্য কি তুই আমার সাথে এত জঘন্য কেন তোরা? হুট করে তে নিভে গেল। জাঙ্কুককে ছেড়ে ধপ করে বসে পড়লো সিটে। চোখ মুখ লাল হয়ে আছে তার, শরীর থেমে থেমে কাঁপছে। তে একটু থেমে আবারও বলল, মেরে ফেললি না কেন তুই আমায়? মেরে ফেল। প্রিয়ার মতো আরো একটা প্রিয়ার আজ মৃত্যু হোক। আমি মৃত্যুবরণ করতে প্রস্তুত, কিন্তু কলঙ্ক নিয়ে বাঁচতে প্রস্তুত না। মেরে ফেল আমাকে। মারছিস না কেন? জাঙ্কুক নিশ্চুপ হয়ে বউয়ের কথা শুনছে। এমন না যে তার রাগ হচ্ছে না, তবে আজ সে বলতে দিচ্ছে, না হলে এক্ষুনি গলা টিপে বলতো, মরবি না, মর। তে এবার ডুকরে চিৎকার করে কেঁদে উঠল, আমাকে মেরে ফেল, এক্ষুনি এক্ষুনি মেরে ফেল। আমি এই কলঙ্ক নিয়ে বাঁচতে চাই না। আমি পারবো না বাঁচতে। আমাকে মেরে ফেল প্লিজ, আমি বাঁচতে চাই না। হুট করেই তে পাগলের মতো এদিক ওদিক করলো। কিছু না পেয়ে আবারও চিৎকার করে উঠল। জাঙ্কুক এবার রেগে নিজেকে প্রকাশ করার আগে তের কথা শুনে থেমে গেল। তে দু হাতে নিজের মুখ ঢেকে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, কোন মুখে আমি তার সামনে দাঁড়াবো? এখনো আমাদের ডিভোর্স হয়নি। ঘৃণা হচ্ছে আমার নিজের প্রতি। এত কিছু করতে পারলি, আমার জানটা নিতে পারলি না? জাঙ্কুক অবুঝ গলায় বলল, কার সামনে? তে হুট করে রেগে জাঙ্কুকের গলা টিপে ধরে বলল, তোদের মতো নরখাদক কিভাবে বুঝবে নিজের সতীর্থ স্বামী বিদিত অন্য কেউ হরণ করলে কেমন লাগে? জাঙ্কুক একখানে তাকিয়ে দেখলো তেকে। এই সামান্য শক্তি দিয়ে জাঙ্কুকের গলা টিপে ধরায় জাঙ্কুকের যদিও কোনো সমস্যা নাই, তবে তে জাঙ্কুকের প্রতি স্বামী হিসাবে মান্য করাটা বেশ খুশি করলো তাকে। জাঙ্কুক তের দুহাত তার দুহাতের গলা থেকে টেনে থেকে বুকে জড়িয়ে ধরলো শক্ত করে। তে চিৎকার আর ছোটাছুটি করছে। জাঙ্কুক খুব শক্ত করে থেকে নিজের সাথে ধরে কানের কাছে মুখ নিয়ে বলল, রিল্যাক্স, কিছু হয়নি আপনার সাথে, কিছু করিনি আমি। সারা রাত শুধু নিজের ভর আপনার উপর ছেড়ে ঘুমিয়েছিলাম শান্তিতে। 85 কেজি ওজন নিজের উপর নিতে শিখুন ব্ল্যাক রোজ।
কও কও তোমার কাছে কেমন লাগতেছে, তাড়াতাড়ি কও। মানে কি যে সুন্দর, আমি আর কি তা কইতাম, তোমরা তো নিজেরাই বুঝতে পারতাছো যারা যারা দেখতাছো। যাই হোক, জায়গা, টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই, সারাঙ্গিও দেরিতে কল লাগি, সরি। তার সাথে কিছু হয়নি, কথাটা কানে যেতেই তেয়ের গা ছেড়ে দিল। ডুকরে কেঁদে উঠল জাঙ্কুকের বুকের মাঝে থেকেই। জাঙ্কুক তখনও খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। তের শক্তি নেই এখন আর ধস্তাধস্তি করার, তবুও নিজেকে ছাড়াতে চাইলে পারল না। কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে দে, ছাড় বলছি। ছাড়বো না, আমার শান্তি লাগছে এভাবে। তে রেগে ঘৃণায় চেঁচিয়ে বলল, লজ্জা করে না একটা মেয়েকে এভাবে জড়িয়ে ধরতে? ছাড় বলছি, শরীরে শক্তি দিয়ে বাহাদুরি দেখাচ্ছিস, কাপুরুষ কোথাকার। জাঙ্কুক কিছুটা রেগে গিয়ে আবারও একটু শক্ত করে নিজের ভেতর টেনে নিয়ে বলল, বেশি কথা আমার পছন্দ হচ্ছে না, আমি বেশি কিছু করলে সেটা আপনার জন্য ভালো হবে না। মজনুর গলার স্বর হঠাৎই যেন চেনা চেনা লাগলো তের, তবে শরীর থেকে সেই চেনা পারফিউমের গ্রানটা পেল না, অন্য কোনো কড়া পারফিউমের গ্রান পেল। তবে তবে এতক্ষণ মজনুর স্পর্শে আটকে থেকে তের শরীর শীতল আবেশে ছেয়ে গেল। হঠাৎ কিছু মনে করে বলল, কে আপনি? এক কথা কতবার বলবো মানুষ। তের মেজাজ খারাপ হলো। সে মনে প্রাণে বিশ্বাস করে এটা জাঙ্কুক হতে পারে না। চিয়ন জাঙ্কুক, যার নামেই নাকি বড় বড় মন্ত্রীরা কাঁপে, সে কখনো ছদ্মবেশে আসবে না, তাও এখানে। কণ্ঠস্বর এক মনে হলেও কি, কত মানুষের কণ্ঠস্বর তো এক হয়। সব ভেবে তে রেগে বলল, কাপুরুষ, ছাড় আমাকে, আমি অন্য কারো বিবাহিত বউ, আমাকে ছাড় বলছি। জাঙ্কুক ছাড়লো না, বরং মৃদু হয়ে সে আবারও শক্ত করে জড়িয়ে ধরলো তেকে। তের মনে হচ্ছে তার শরীরের বিষ ব্যথা আরও বেড়ে গেল, শরীরের হাড়গোড় ভেঙে গেল এমন লাগছে। এভাবে কেউ ধরে? জাঙ্কুক তেকে ভালোভাবে বুকে মিশিয়ে নিতে নিতে বলল, মাছের মতো এভাবে লাফালাফি করছেন কেন? নিহত আমার বুকে আছেন তাই, না হলে রাগ আমার কিন্তু ধ্বংস ডেকে আনে। তে কটমট করে বলল, বালের রাগ, তুই কি ছাড়বি আমাকে? কাপুরুষ, রাতের অন্ধকারে একটা মেয়েকে তুলে এনে নোংরামি করছিস, তাও বিবাহিত মেয়েকে। জাঙ্কুক এত কথার পরেও রাখলো না, তার রাগ হচ্ছে না। এটার কারণ কি? তার বউ তার বুকে আছে তাই, নাকি অন্য কিছু? জাঙ্কুক তেকে বারবার বিবাহিত বলায় কিছু একটা ভেবে বলল, আপনার বরকে? কোনোদিন তো দেখলাম না আপনার সাথে। আমার বরকে সেটা জেনে তুই কি করবি? আপনাকে তার কাছ থেকে চেয়ে নিব, বলবো আপনাকে ডিভোর্স দিতে, তাহলে আপনার আমার মাঝে কোনো ঝামেলাই নাই। নাম কি আপনার বরের? বলবো কেন আমি? তুই আমাকে ছাড়। না বললে ছাড়ছি না। জিয়ন জাঙ্কুক, জিয়ন জাঙ্কুক তার নাম, শুনেছিস সেই নাম? ও, জিয়ন জাঙ্কুক, কি করে সে? তের মেজাজ খারাপ হচ্ছে, রাগে দুঃখে চিৎকার করে বলল, মাফিয়া গুন্ডা গ্যাংস্টার। শুনলি? স্যার আমাকে, নয়তো তোকে কেটে এত টুকরো টুকরো করবে যে কেউ তোর লাশও জোড়া দিতে পারবে না। জাঙ্কুক মনে মনে হাসলো, না জেনে কথাটা বললেও এটাই চরম সত্যি, সে মাফিয়া। তবে তার বউয়ের এমন তেজ ভালো লাগছে। সে তো বউয়ের এমন তেজি রূপের সাথে পূর্ব পরিচিত না, তাই আজ পরিচিত হতে যাচ্ছে। আপনার বর তো আপনার কাছে আসে না কেন? সে আসুক আর না আসুক তাতে তোর কি? আল্লাহর দোয়াই লাগে, আমাকে ছাড়। থাকুন না এভাবে, আমার আপনাকে বুকে জড়িয়ে আরাম লাগছে, শান্তি লাগছে। তোর শান্তির গোষ্ঠী কিলাই, বিয়ে করে বউকে এভাবে জড়িয়ে ধরে রাখ, অন্য নারীকে না। আল্লাহ সব দেখতেছে, ছাড়বে না কিন্তু, ছাড় পাবি না তুই। শরীরের ক্ষমতা দিয়ে আমাকে চেপে ধরে আছিস শয়তান কাপুরুষ। তবে কি মনের ক্ষমতায় ধরে রাখবো? তে হতাশার নিঃশ্বাস ফেললো, রাগে দুঃখে চিৎকার করে কেঁদে উঠলো। জাঙ্কুক তবুও দেখে ছাড়লো না, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার বুকেই আপনার শেষ ঠাই। আপনার ভালো লাগুক বা খারাপ, আপনাকে আমার বুকেই থাকতে হবে। স্বেচ্ছায় বা জোর করে আপনাকে আমার বুকেই রাখবো আমি। আমার বুকের সাথে লিপ্টে থাকাই আপনার একমাত্র কাজ, কারণ এতে আমি ভালো থাকবো। এখন একটু ঘুমান তো। প্রায় ঘন্টা খানেক ধরে সমানে চিৎকার করে কেঁদে যাচ্ছেন। মজনুর এত আদিক্ষেতা দেখে তের ইচ্ছে করছে এখনই বটি দিয়ে জবাই করতে। পরপুরুষের সাথে এভাবে লিপ্টে আছে, এটা তার কাছে মৃত্যুর সমান। সে ব্যর্থ, নিজেকে হেফাজত করতে সে ব্যর্থ। মনে মনে বারবার আল্লাহকে ডেকে চলেছে, যেন এই পাপী শয়তান কাপুরুষের ছোঁয়ায় কলঙ্কিত শরীরের মৃত্যু হোক। হঠাৎ তের শান্ত হয়ে যাওয়ায় ভ্রু কুঁচকে গেল জাঙ্কুকের। শান্ত তের শরীরে তাপমাত্রা গরম হওয়ার চিন্তায় ভাঁজ পড়ল কপালে। ধীরে ধীরে শরীরের ভর ছেড়ে দিচ্ছে তে। জাঙ্কুক ঝট করে তের কপালে হাত রাখতেই বুঝলো বেশ জ্বর উঠেছে। নিতর দেহটা তার উপর ভার ছেড়েছে। তের শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। জাঙ্কুক তেকে কয়েকবার ডাকলেও তে নিশ্চুপ। জাঙ্কুক তেকে ছেড়ে বাচ্চাদের মতো করে নিজের কোলে তুলে বসালো।
তের চোখ তখন গরমে লাল হয়ে আছে। নিবু নিবু চোখে সে দেখল মজনু নামক দাড়ি মুছে ঘেরা মুখখানা। তে জ্বরে কাতর হয়ে ঘোরের মধ্যে বলল, আমাকে আমাকে বাঁচাবেন না। আমি আমি বাঁচতে চাই না। আমি আম্মুর কাছে যেতে চাই। আম্মুর কাছে অনেক ভালোবাসা আছে। আম্মু আম্মু আমাকে অনেক ভালোবাসবে। ওখানে ওখানে কেউ আমাকে মারবে না, ভয় দেখাবে না, ঘৃণা করবে না, পরপুরুষের ছোঁয়া থাকবে না। অপ্রিয় রাক্ষস মশাইকে বলবেন আমি তাকে মাফ করে দিয়েছি। আমার আমার অপ্রিয় রাক্ষস মশাইয়ের মুখে বউ ডাক শুনতে অতিরিক্ত জ্বরে কাইল হয়ে ঢলে পড়তেই জাঙ্কুক চট করে বুকে জড়িয়ে ধরল। চিৎকার করে ডাকলো লিনকে। লিন বসের গলা পেয়েই ছুটে এলো। জাঙ্কুক ততক্ষণে এলোমেলোতে একে ঠিক করে তার বুকে আগলে নিয়েছে। তে তখন থরথর করে কাঁপতে কাঁপতে উষ্ণ স্পর্শ পেতেই জাঙ্কুকের বুকে মিশে গেল। বস, ভাবি ঠিক আছে? জ্বর এসেছে, গাড়ি হসপিটালে নিয়ে চল। জি বস। লিন গাড়িতে বসে ইশারায় গার্ডদের ফলো করতে বলে গাড়ি স্টার্ট দিল। জাঙ্কুক চিন্তিত মুখে থেকে আঁকড়ে ধরেছে। একটু পর পর ঠোঁট ছোঁয়াচ্ছে উষ্ণ মুখটাই। লিন জাঙ্কুকের চিন্তিত মুখখানা দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। 7 মিনিট পর হসপিটালে আসতে ভর্তি করা হয়েছে তেকে। সিউজন তেকে চেক করে মুচকি এসে বলল, শি ইজ ফাইন, ডোন্ট ওয়ারি। জাঙ্কুক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আই নো। সিউজন জাঙ্কুকের মলিন মুখখানা দেখে বলল, চা নাকি কফি? উপস, ব্ল্যাক কফি। নাথিং। জাঙ্কুককে এক ধ্যানে তের দিকে তাকিয়ে থাকতে দেখে সিউজন হেসে বললেন, তোমার রেস্ট দরকার। জাঙ্কুক সোজা সাপটায় জবাব দিল, বউ দরকার। সিউজন অবাক হলেন না, মৃদু হেসে বলল, তোমার দাদি তবে মিথ্যে কিছু বলেনি? জাঙ্কুক কোনো উত্তর করল না, চুপচাপ তাকিয়ে রইল তের দিকে। তের ঘুমন্ত মুখখানা খুব বেশি মনে ধরল। সিউজন জাঙ্কুককে তের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মৃদু হেসে বেরিয়ে গেল। তের ঘুম ভাঙতে পিটপিট করে চোখ খুলতেই দেখল ইউনা বেগম তের হাত ধরে বসে আছে। তে আশেপাশে তাকিয়ে দেখল চাচা চাচি, ব্রাইট ভাইয়া, মিনা আপু সহ সবাই দাঁড়িয়ে আছে। তে উঠে বসতে চাইলে ব্রাইট বসতে সাহায্য করে। তুই ঠিক আছিস তো তে? ব্রাইটের কথায় তে সবটা মনে করতেই চমকে তাকালো সবার দিকে। মজনুর খুন করার সেই দৃশ্য, তারপর দৌড়ানো, তারপর মজনুর সাথে গাড়ির সেই মুহূর্ত, সব মনে পড়তেই মুহূর্তের মাঝেই তের ভয়ে শরীর কেঁপে উঠল। তে ভয়ে অস্পষ্ট গলায় বলল, মজনু রাতে তের কথা শেষ করার আগেই ইউনা বেগম বলল, মজনু রাতের ঘটনা আমাদের সব বলেছে, আমরা সব জানি। তে ঘাবড়ে গিয়ে তাকালো সবার দিকে। সবাই কি তাকে ভুল বুঝবে? কথাটা মনে হতেই গলা শুকিয়ে এলো তার। মজনুরা না থাকে আজ যে কি হইতো? আল্লাহ আজ ওর হাতেই ধরে বাঁচাইছে তে। আল্লাহ পোলাটারে ভালো রাখুক। তে হকচকিয়ে অবাক হয়ে তাকালো দাদির দিকে। দাদি মজনু মিয়ার তারিফ করছে এত কিছুর পরেও? কি বলেছে উনি? ইউনা বেগম তের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুই নাকি রাতে একা একা হেঁটে বাগানের দিকে গেছিলি আর ওই পুকুরে পইরা গেছিলি। আমি কইছিলাম ওই পুকুরে তেনারা থাকে, ওই পুকুর ভালা না। নিশ্চয়ই তোকে বসে নিয়েছিল, নয়তো এত রাতে তুই যাবি কে ওইখানে? তে হতভম্ব হয়ে তাকিয়ে আছে দাদির দিকে। ইউনা বেগম গ্রামের আগেরকার যুগের মানুষ, এসবে মানে বেশি। ছোট থেকেই ওই পুকুরের আশেপাশে যেতে দিত না তাদের। আহা আম্মা, মেয়েটা অসুস্থ, এভাবে বলবেন না, তাছাড়া এমন কিছুই হয় না। ছেলের কথাই ইউনা বেগম রেগে বলল, তোরা তো আমার কথা শুনবি না। তোরা তো আজকাল যুগের পোলাপান, কতবার বলছি ওই পুকুর ভরাট করে দিতে, কেউ শুনে নাই আমার কথা। দাদি তুমি শান্ত হও। এই তে বলতো কি হয়েছে? মিনার কথাই ইউনা বেগম বলল, ওর থেকে জানা লাগবে কেন? মজনু তো কইছে কি হয়েছিল, শুনলি না? মানে ওই লিহা টিহা পড়লি না? হ্যাঁ কি মিছা কথা লিখবো? আর যদি মজনু না থাকতো কি হইতো? পোলারা ওরে সরাসরি হসপিটালে নিয়ে গেছে চিকিৎসা করাইতে। আমাদের একবার বলতে তো পারতো। ব্রাইটের কথাই ইউনা বেগম রেগে বলল, মরার মতো তো ঘুমাস, হ্যার মুখে আওয়াজ তো আর তোর মতন দেয় নাই আল্লাহ যে তোরে চেঁচাইয়া ডাকবো। ওর ওই সময়ে যেটা ভালো লাগছে সেটাই করছে, তোদের ডাকাটাকি কইরা সময় নষ্ট করেনি, দ্রুত হাসপাতালে নিয়ে গেছে। ইউনা বেগমের রাগের উপর আর কেউ বেশি কথা বলতে পারল না। সবাই থেকে দেখে বেরিয়ে যেতেই রুমে ঢুকে মজনু মিয়া ওরফে জাঙ্কুক। মজনুকে দেখে ইউনা বেগম খুশিতে আটকানা হয়ে বলল, আল্লাহ তোমার ভালা করুক মজনু, তুমি আমার নাতিটারে বাঁচাইছো। আসো আসো, ঘরে আসো। তুমি না থাকলে যে কি হইতো, আল্লাহ আমাদের বাঁচাইছে। জাঙ্কুক ইউনা বেগমের কথায় একবার আর চোখে তাকালো তের দিকে। তের রাগে গজগজ করতে থাকা তেলতেলে মুখখানা দেখে বাঁকা হাসলো। ওষুধের প্যাকেট দাদির হাতে দিয়ে ইশারায় খাইয়ে দিতে বলল। ইউনা বেগম ওষুধ রেখে পানি আনতে যেতেই জাঙ্কুক আয়েসি ভঙ্গিতে বসলো সামনের সোফায়। তে রেগে বলল,
কি ভেবেছেন আপনার চালাকি চলবে? আমি সবাইকে সবটা বলে দেব, এরপর আপনাকে এই গ্রাম থেকে বিদায় করব। চাঙ্কক বাঁকা হেসে বলল, শুধু শুধু আপনার এনার্জি নষ্ট হবে বাকি। এইসব এনার্জি বাসরের জন্য বাঁচিয়ে রাখুন, কাজে লাগবে। খবরদার উল্টাপাল্টা কথা বলেছেন তো আমি আজই চাচুকে সবটা বলবো। দেখি আপনি কি করতে পারেন। বেশি কিছু করব না, রাতের ঘটনা পুনরায় রিপিট করব আপনার পরিবারের সাথে। একে একে সবাইকে শেষ করব। না, একেবারে সবাইকে বিদায় করব। চাঙ্কক আবারও বলল, এবার আপনি ভেবে দেখেন। চয়েস ইজ ইউর্স ব্ল্যাক রোজ। তে ভয় পেলেও শক্ত কণ্ঠে বলল, কি চাই আপনার, সত্যি করে বলুন। চাঙ্কক সোফা থেকে উঠে তের কাছে এসে একটু ঝুঁকে দুষ্টু হেসে সুর তুলে বলল, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকে চাই। বলতে বলতে রুম থেকে বেরিয়ে গেল। তে অস্থির হয়ে উঠল। কি করবে সে এখন? কাল যদি কারো চিৎকার শুনে বাগানে না যেত তাহলে এসব কিছুই হতো না। কালকের ঘটনা ভাবতেই ডুকরে উঠল তে। রাত তখন প্রায় 1:30-এর কাছাকাছি। অ্যাডমিশনের পড়া শেষ করতে করতে দেরি হয়ে গেছে তের। তে বই খাতা রেখে ব্যালকনি থেকে দুপুরের শুকাতে দেওয়া কাপড় তুলতে ব্যালকনিতে যেতেই কারো গুঙানির আওয়াজ শুনে এদিক ওদিক তাকিয়ে দেখলো। মৃদু আলোয় বাগানের দিকে কিছু লোক দেখা গেল। একজন লোক এক হাত ধরে কাউকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। তে কিছুটা ভয়ে মুখে হাত দিয়ে বসে পড়ল। পরক্ষণে কি মনে করেই ছুটে গেল ঘর থেকে বেরিয়ে বাগানের রাস্তায়। গা ছমছম করা সরু রাস্তা দিয়ে চূড়া পড়তে পড়তে সামনে যেতেই দেখা মিলল কয়েকজন কালো পোশাক পরা লোককে। তে আম গাছের আড়ালে লুকিয়ে গেল। কিছুটা সামনে তাকাতেই নজরে এলো মজনু মিয়া নামক সুঠাম দেহি লম্বাটে পুরুষটিকে। তে ভরকে গেল, কারণ মজনু মিয়া ছিল চেয়ারে বসা। চেয়ারের হাতলের উপর এক হাতে রেখে মুখের কাছে হাতটা দিয়ে পায়ের উপর পা তুলে স্টাইল করে বসে আছে সে। তে অবাক হয়ে দেখলো মজনু মিয়া রাজকীয়ভাবে বসা। ঠিক তার সামনে কালো পোশাক পরা একজন লোক একটা লোকে হাঁটু গেড়ে বসিয়ে ধরে রেখেছে। তাদের মধ্যে কি কথা হচ্ছে তা শুনতে পেল না, তবে ধরে রাখা লোকটার গলা থেকে মাথা মুহূর্তে আলাদা হয়ে গেল। আর আলাদা করেছে স্বয়ং মজনু মিয়া। রক্তাক্ত বড় দা তার হাতে। তে ভয়ে তৎক্ষণাৎ চিৎকার করে উঠতেই মজনু মিয়ার নজর পড়ে তার দিকে। থরথর করে কাঁপতে থাকা তেকে দেখেও কোনো ভাবাবেগ নেই তার মাঝে। কিন্তু গার্ডরা যখন তেকে ধরতে যাবে তখনই হুমকি স্বরূপ আওয়াজ আসে, ডোন্ট টাচ হার। তে চমকে উঠে মজনুকে কথা বলতে দেখে। এরপর ভয়ে দিক বিদিক না দেখে প্রাণপণে ছুটতে শুরু করে। এরপর যা হলো সব জানা। তে ক্লান্ত ভঙ্গিতে মাথা হাঁটুতে ভর দিয়ে বসে রইল। শরীর মন দুটোই অচল হয়ে আসছে আজ। কি থেকে কি হলো, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। ঘড়িতে তখন রাত 9টার কাছাকাছি। তে রুমে বসে আছে ইউনা বেগম সহ সবাই। ডক্টর জায়ুকি থেকে দেখে ওষুধ লিখে দিলেন। জ্বরের কাহিল তে বেহুশের মতোই পড়ে আছে। এই তো খানিক আগে খিচুনি ওঠার মতোই কাঁপছিল। ইউনা বেগম আহাজারি করতে করতে বলল, এই মাইয়া আমার একটা কথাও শুনে না। কি দরকার আছিল সকাল সকাল গোসল করার? এই গোসল করাই তো জ্বর আইছে। আমি মানা করছিলাম যে গোসল দিস না, হ্যাঁ শুনলো না আমার কথা। এখন কার কষ্ট হইতাছে? ডক্টর জায়ুকি মিষ্টি হেসে বলল, চিন্তা করবেন না দাদিমা, ঠিক হয়ে যাবে তে। ইউনা বেগম জায়ুকের কথায় মাথায় হাত বলিয়ে বলল, বালা হোক নাতনি তোমার, এত রাইতে তুমি আইসো। না এসে উপায় ছিল না দাদি, আসতেই হতো। বলেই আর চোখে তাকালো মজনুর দিকে, যে এক কোনায় দুহাত বুকে বাজ করে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার টের পানে। ইউনা বেগম আবারও বলল, রাইট, যা তো ডক্টর নাতিরে আগাই দিয়াই। না না দাদিমা, আমার জন্য চপার আছে, মানে ওই আর কি গাড়ি আছে, আমি চলে যেতে পারবো। আপনি চিন্তা করবেন না। চপার? এইটা আবার কি? জায়ুকি কিছুটা ভরকে গিয়ে বলল, না মানে গাড়ি আছে। আর দাদিমা, তেকে রাতে আর জাগাবেন না। আমি ইনজেকশন দিয়েছি, রাতে গভীর ঘুমে কাটাবে। তাই আপনারা চিন্তা করবেন না, গিয়ে ঘুমিয়ে পড়ুন। ব্রাইট বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তের শরীর এখনো বেশ গরম। জায়ুকি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, চিন্তা করবেন না, তে সারা রাত ঘুমাবে, তাই সকালের দিকে জ্ঞান ফিরবে তার, আর শরীরে জ্বর কমে যাবে। কিন্তু রাতে যদি জ্বর হয় আমাদের কারো তো থাকা উচিত ওর কাছে। মিনার কথাই জায়ুকি তাৎক্ষণিক বলল, দরকার নেই, ঘুমের ওষুধ আর জ্বরের ওষুধ দেওয়া আছে, জ্বর আর আসবে না। আর আপনারা ওর থেকে দূরে থাকুন। না মানে এখন প্রায় সবারই এমন জ্বর হচ্ছে, একজন থেকে ভাইরাস অন্যজনে ছড়াচ্ছে, তাই বললাম আর কি। কিন্তু জ্বর তো আর আর বাচ্চাদেরও তো সমস্যা হবে, তাই ওকে পুরোপুরি রেস্ট করতে দিন, সকালে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আমি ডক্টর।
তাই আমার কথা শুনুন, এতে সবার ভালোই হবে, নয়তো এই পাগল আমাকেই হসপিটালে ভর্তি করে দেবে। শেষের কথাটা আস্তে বিড়বিড় করে বলল জায়কি। কিছু কইলা? না না, কিছু না, বাচ্চাদের বিষয় তো, তাই বলছি একজন থেকে অন্যজনে ছড়াচ্ছে। এটা কি করোনা ভাইরাস নাকি গো ডক্টর নাতি? জায়কি জোরপূর্বক হেসে বলল, না, তবে সাবধানে থাকা ভালো। বাচ্চাদের বিষয় বলে আর কেউ কোনো কথা বাড়ালো না। জায়কের কথা মানল সবাই। আমাকে যে এইভাবে কিডন্যাপ করে নিয়ে এলে এত দূর থেকে, একটা ধন্যবাদ তো দেওয়া উচিত। জাঙ্কুক ভাবলেশীনভাবে তাকালো জায়কের দিকে। জায়কি ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। সরি আর থ্যাঙ্কস কি এমন জটিল শব্দ যে এই বান্দার মুখ থেকে বের হয় না? তোর পাগলামির সীমারেখা কোথায় জাঙ্কুক? ওর আবার কোনো সীমারেখা আছে নাকি শালা? না মানে জাঙ্কুক, ওর তো কোনো সীমারেখা নাই। ইয়োনোর কথায় জাঙ্কুক নির্বাক হয়ে তাকালো, শুধু কিছু বলল না। ইয়োনো শান্ত জাঙ্কুককে খোঁচা মেরে বলল, বউ পাগল হয়েছে বুঝলি? জায়কি মিষ্টি হেসে বলল, আমার তো কল্পনাতেও কখনো আসেনি আমাদের দি গ্রেট জিয়ন জাঙ্কুক, আমাদের ন্যাশনাল ক্রাশ, কাউকে এত গভীরভাবে ভালোবাসবে। ও মাই আল্লাহ, আই জাস্ট কান্ট বিলিভ। নিজ চোখে ওর পাগলামি না দেখলে বিশ্বাসই করতাম না কখনো। বাপরে, তাছাড়া তে মাশাল্লাহ এত কিউট, একটা আদরে টাইপ মেয়ে। আমার তো দেখেই ইচ্ছে করছিল। এত মায়াবী মুখখানা আমি খুব কম দেখেছি, বিশেষ করে ওর চুল। আল্লাহ, কত কত বড়। ও মাই আল্লাহ, আমি তো ফিদা। আমি একটা মেয়ে হয়েও ওর উপর ফিদা ব্রো। ইয়োনো ছোট একটা নিঃশ্বাস ফেলে বলল, তোকে কি ওর বউয়ের তারিফ করার জন্য এনেছি? কই, ওর ওই সুন্দরী চাচাতো বোনও তো মেলাই সুন্দরী, বাড়িতে বিয়ের লাইন লেগে থাকে। ওরও তো এত তারিফ করিসনি, নাকি জিয়ন জাঙ্কুকের বউ বলে তারিফের ভুল বাঁচছিস? জায়কি প্রতিবারের মতোই মিষ্টি হেসে বলল, তুই কি হিংসা করছিস? ঠিক আছে, তুইও বিয়ে কর, তোর বউয়েরও তারিফ করব, ওকে? ইয়োনো বিড়বিড় করে বলল, সিঙ্গেলই মরবো আমি। যেই একটা মনে ধরলো সে আবার নাকি জিয়ন জাঙ্কুকের বউ, নয়তো অন্যের বউ হলেও হতো, আনা যেত। ছ্যাঃ ছ্যাঃ। জায়কি ইয়োনোকে বিড়বিড় করতে দেখে বিটে একটা থাপড়া মেরে বলল, বিড়বিড় করছিস কেন শালা? আমাকে দিয়ে আয় বাসায়। ইয়োনো ছ্যাদ করে উঠে বলল, এই, আমার বউয়ের বরের শরীরে হাত দিচ্ছিস কেন? জায়কি বিরক্ত হয়ে বলল, তোরা দুইজন কলেজ থেকেই এমন নারী বিদ্বেষী কেন? মেয়েদের ছোঁয়ায় কি তোদের গায়ে ফোসকা পড়ে হাতারাম? কোন কপালে যে তোদের মতো বন্ধু পেয়েছি, ওটার শরীরে সামান্য টাচ লাগলেই নীল চোখ লাল করে তাকাই। আর তুই? এই এই, জাঙ্কুক আর তোর একই মেয়ে মানে তেকে আবার পছন্দ করিস নি তো তোরা দুইটাই? ইউনো হকচকিয়ে মাথা নুয়ে মলিন হেসে বলল, আমারও সব মায়াবতী টায়াবতী চলে না, আমার তো ধবধবে সাদা টাইপ রূপবতী লাগবে। জায়কি ইউনোর কথাই হাসলো। এত বছরের বন্ধুত্ব সবটাই সে বোঝে। ইউনোর হয়তো তেকে পছন্দ, কিন্তু আজ জাঙ্কুক যা করলো তাতে তে জাঙ্কুকের পছন্দ না। তে জাঙ্কুকের পাগলামি, অতিরিক্ত চাওয়া, ভালোবাসার চেয়েও বেশি কিছু, সাইকো লাভার মনে হয়েছে আজ তাকে। নয়তো জাঙ্কুক, যাকে ধরা ছোঁয়াও যায় না, সেই কিনা গত কয়েক মাস ধরে এমন ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে এই গ্রামে। এটা কখনো সম্ভব হতো না যদি তে নামক রমণীর নাম জাঙ্কুকের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে না থাকতো। জাঙ্কুকের মতো পাথর মানুষকে যে গলাতে পারে, এতে নিঃসন্দেহে বলা যায় সে অনন্যা। জায়কি পেছন ফিরে তাকালো জাঙ্কুকের দিকে। মজনু বেশিও বেশ লাগছে তাকে। জাঙ্কুক ধীর পায়ে এগিয়ে এলো। লিন হেলিকপ্টারের থেকে নেমে আসলো জাঙ্কুকের সামনে। জাঙ্কুক লিনকে বলল, জায়কিকে ঠিকঠাক বাসায় পৌঁছে দিতে বল। মাথা নাড়িয়ে লিন যেতেই হেলিকপ্টারের পাখা মেলেছে তুমুল শব্দ তুলে চলছে পাখা। বাতাসে উঠছে খোলা মাঠের ধুলাবালি। জায়কি এগিয়ে এলো জাঙ্কুকের কাছে। ছোট্ট একটা মেয়ে, তোর পাগলামি সহ্য করতে পারবে? তোকে সামলাতে পারবে? মিষ্টি একটা মেয়ে ও জাঙ্কুক, কিন্তু তুই ভয়ানক, ভয়ঙ্কর তোর পাগলামি। জাঙ্কুকের নিরলস জবাব, এখনো কিছুই শুরু করিনি আমি। জায়কি কিছুটা রেগে বলল, 45 কেজির শরীরে 85 কেজির ভর চাপালে পুরো শরীর ব্যথায় জর্জরিত হবে না? আবার রাক্ষসের মতো গলায় দাগ করে রেখেছিস, তার উপর মানসিক চাপ। তুই কি ওকে সব মেয়েদের মতোই ভাবছিস? ওর জন্য তুই অচেনা, আর তোর ছোঁয়া ওর কাছে অপবিত্র। জাঙ্কুক বিরক্ত হয়ে রেগে হেসে বলল, বালের জ্ঞান দিচ্ছিস? জ্ঞান চেয়েছি আমি? বালের একটা বউ, ওকে দেখলেই তো আমার খেয়ে ফেলতে ইচ্ছা করে। তবুও কি আমি আজ পর্যন্ত কিছু করেছি? সহ্য করতে পারবে, সামলাতে পারবে আমায়? ছ্যাঃ, বালের একটা জীবন, বালের একটা বউ। ঘরেও বোরখা পরিয়ে রাখতে হবে, নয়তো দেখলেই তো গিলতে ইচ্ছা করে।
ছে, বালের একটা চেহারা, বালের মতো কাঁপাকাঁপি করে, ঠোঁট কাঁপায়, বালের শরীর, শরীর থেকে এমন গ্রান, বাল সব। এই এই আমি বলেছি ওরে তুই কাঁপাকাঁপি কর, আমি বলেছি শরীর থেকে অমন গ্রান বের কর, আমি বলেছি গলায় তিল রাখ, আমি বলেছি চোখগুলো অত বড় বড় করে রাখ, আমি বলেছি চোখে অমন মায়া জড়িয়ে রাখ, আমি বলেছি ঘন কালো পাপড়ি ঝাপটা, আমি কি বলেছি কিলকিল করে হাস, আমি বলেছি অমন ঘন ঘন কালো চুল রাখ। ওর কোনো দোষ নেই তাই না? এসব করে আমাকে আকর্ষণ করে তার বেলায় কোনো দোষ নাই না, আর আমি বেসামাল হলেই দোষ। এই জ্ঞান দিবি না একদম, ছে, বালের একটা বউ। জাঙ্কুক এক নাগারে কথাগুলো বলে হাঁটা ধরলো মির্জা বাড়ির দিকে। জায়ুকি হতবাক, প্রথমত সে অবাক জাঙ্কুক এত কথা বলল আদৌ, তারপর তের উপরে কিসব দোষ চাপালো, আশ্চর্য। জায়ুকি দীর্ঘ নিঃশ্বাস ফেলে তের জন্য দোয়া করলো, জাঙ্কুক তাকে শারীরিক মানসিক সব দিক থেকে পুরাবে, আবার মলমও সেই হবে, তবে তের কোনো ক্ষতি হতে দেবে না, যা করার সে করবে, মারবে, ধরবে, আদর করবে, ক্ষত করবে, মলমও লাগাবে, কিন্তু অন্য কারো দ্বারা কখনো কোনো ক্ষতি হতে দেবে না। জায়ুকি কথাগুলো ভেবে এগিয়ে গেল ঘুরতে থাকা হেলিকপ্টারের দিকে। এই হেলিকপ্টারে করে জাঙ্কুক তাকে যত দ্রুত সম্ভব এই গ্রামে নিয়ে এসেছে। কেন? কারণ তার বউ জ্বরে কাহিল হয়ে জ্ঞান হারিয়েছে। জায়ুকিকে এক প্রকার তুলে নিয়ে এসেছে বউয়ের চিকিৎসা করার জন্য। 2 বছরের ছেলেকে রেখে এসেছে সে, যদিও সময় বেশি হয়নি। ও মাই আল্লাহ, জাঙ্কুকের লাস্টের কথাগুলো কি আসিল, বোমা, আগুন, আল্লাহ এত কথা কইতা রে, বাপ রে বাপ। যাও গা, এর মুখ দিয়ে অনেক আগুন জ্বলবো, বোমাও জ্বলবো, সব কিছু জ্বলবো, দেখ তার বাসাটে। যাও গা, আমি যাইগা, টাটা, আল্লাহ হাফিজ, বাই বাই, সারাঙ্গি।